টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালে সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের এক্সের নমুনা প্রশ্নপত্র উত্তরসহ আলোচনা করব। তাহলে প্রশ্ন উত্তরে যাওয়ার আগে সিলেবাসটা দেখে নাও, কী কী পরীক্ষা হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও বন্ধুদেরকে শেয়ার করে দিও। সিলেবাস: পরীক্ষা হবে দ্বিতীয় অধ্যায় ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা ও তৃতীয় অধ্যায় ভারতের সমাজ, অর্থনীতি ও সংস্কৃতির কয়েকটি ধারা। এই দুটি অধ্যায় পরীক্ষা হবে। পাশে নম্বর বিভাজন দেওয়া আছে, দেখে নেবে কোন অধ্যায় থেকে কত নম্বর পড়বে। একের দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। একের দাগের ক, কৈবত বিদ্রোহের নেতা ছিলেন দেবপাল, জয়নাগ, রুদক, মহিপাল। সঠিক উত্তরটি হবে কৈবত বিদ্রোহের নেতা ছিলেন রুদক। পরের প্রশ্ন খ, জনগণের দ্বারা নির্বাচিত রাজা ছিলেন শশাঙ্ক, গোপাল, হর্ষবর্ধন, অশোক। সঠিক উত্তরটি হবে জনগণের দ্বারা নির্বাচিত রাজা ছিলেন গোপাল। পরের প্রশ্ন গ, চোল রাজ্যের প্রদেশগুলি যে নামে পরিচিত উর, মণ্ডলম, নগরম, রাজ্য। সঠিক উত্তরটি হবে চোল রাজ্যের প্রদেশগুলি মণ্ডলম নামে পরিচিত। 2এর দাগ, এক কথায় উত্তর দাও। এখানে 2টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2এর দাগের ক, বাংলার প্রথম স্বাধীন রাজা কে ছিলেন? উত্তর হবে বাংলার প্রথম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক। পরের প্রশ্ন খ, আঙ্করভাটের মন্দিরটি কোন দেবতার উদ্দেশ্যে নিবেদিত? উত্তর হবে আঙ্করভাটের মন্দিরটি দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত। পরের প্রশ্ন, দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির লেখক কে ছিলেন? উত্তর হবে দানসাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ দুটির লেখক ছিলেন রাজা বল্লাল সেন। 3এর দাগ, সংক্ষেপে উত্তর দাও। এখানে 1টি করতে হবে, এর জন্য 2 নম্বর থাকবে। 3এর দাগের ক, কৈবত বিদ্রোহ কবে এবং কার বিরুদ্ধে হয়েছিল? উত্তরটা দেখো, আনুমানিক 1070 থেকে 71 খ্রিস্টাব্দে কৈবত বিদ্রোহ হয়েছিল। দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবত নায়ক দিব্য বিদ্রোহ করেন। কৈবত বিদ্রোহের আরও 2জন নেতা ছিলেন রুদক এবং ভীম। পরের প্রশ্ন খ, চর্যাপদ কি? উত্তরটা দেখো, খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলনকে চর্যাপদ বলে। আদি বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হল চর্যাপদ। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী নেপাল থেকে চর্যাপদ উদ্ধার করেন। পরের প্রশ্ন গ, অতীশ দীপঙ্কর কে ছিলেন? কেন তিনি তিব্বতে যান? উত্তরটা দেখো, অতীশ দীপঙ্কর আনুমানিক 980 থেকে 1053 খ্রিস্টাব্দে ছিলেন বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং শ্রেষ্ঠ পণ্ডিত। কেন তিনি তিব্বতে যান? এর উত্তরটা দেখো, তিব্বতের রাজা জ্ঞানপবের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করতে যান। 4এর দাগ, 4-5টি বাক্যে নিচের একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 নম্বর থাকবে। 4এর দাগের ক, টিকা লেখো। মাৎস্যন্যায়। উত্তরটা দেখো, মাৎস্যন্যায় বলতে দেশের অরাজকতা বা স্থায়ী রাজার অভাবকে বোঝায়। 1 নম্বর পয়েন্ট, আক্ষরিক অর্থ। মাৎস্যন্যায় শব্দটির আক্ষরিক অর্থ মাছের ন্যায় আচরণ। কৌটিল্যের অস্ত্রশাস্ত্রে মাৎস্যন্যায় এর উল্লেখ আছে। 2 নম্বর পয়েন্ট, প্রকৃত অর্থ। পুকুরের বড় মাছ যেমন সুযোগ পেলে ছোট মাছকে গিলে খায়, তেমনি শশাঙ্কের মৃত্যুর পর বাংলার সবল বিত্তবানরা দুর্বল সহায় সম্পত্তির আত্মসাৎ করে নিতে থাকে। এই অরাজক অবস্থায় মাৎস্যন্যায় নামে পরিচিত। 3 নম্বর পয়েন্ট, অবসান। এই অরাজকতার অবসানকল্পে বাংলার গণ্যমান্য মানুষেরা সামন্ত রাজা গোপালকে বাংলার সিংহাসনে বসান। মাৎস্যন্যায়কালে অভ্যন্তরীণ অরাজকতা ও বিদেশি আক্রমণ বাংলার জনজীবনকে সীমাহীন নৈরাজ্যের দিকে ঠেলে দেয়।
পরের প্রশ্ন, খ, ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো? উত্তরটা দেখো, নদীভিত্তিক বাণিজ্য কেন্দ্র এবং খনিজ দ্রব্যে সমৃদ্ধশালী কনৌজকে আদি মধ্যযুগে উত্তর ভারতের রাজধানী বা প্রধান রাজনৈতিক ভরকেন্দ্র বলে মনে করা হতো, কারণ কনৌজ থেকে সমগ্র গাঙ্গেয় উপত্যকা নিয়ন্ত্রিত হতো। হর্ষবর্ধনের মৃত্যুর পর উত্তর ভারতে প্রাধান্য স্থাপনের উদ্দেশ্যে বাংলার পাল, মালবের গুজর প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ কনৌজ দখলের জন্য লড়াই করেছিল। এই লড়াই ইতিহাসে ত্রিশক্তি সংগ্রাম বা ত্রিমুখী লড়াই নামে পরিচিত। 5 দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 নম্বর থাকবে। 5 দাগের ক, পাল ও সেন যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? উত্তরটা দেখো, সূচনা। পাল সেন যুগে কৃষি, শিল্প এবং বাণিজ্যই ছিল বাংলার অর্থনীতির মূল ভিত্তি। 1 নম্বর পয়েন্ট, কৃষি। কৃষি প্রধান জীবিকা হলেও জমিতে মূল অধিকার ছিল রাষ্ট্র বা রাজার। রাজারা কৃষকদের কাছ থেকে উৎপন্ন ফসলের 1/6 কর নিতেন। পাশাপাশি রাজারা নিজেদের ভোগের জন্য ফুল, ফল, কাঠ প্রভৃতি প্রজাদের কাছ থেকে কর হিসাবে আদায় করতেন। 2 নম্বর পয়েন্ট, বাণিজ্য। বণিকরাও তাদের ব্যবসা বাণিজ্যের জন্য রাজাকে কর দিত। পাল সেন যুগে বাণিজ্যের অবনতি ঘটায় সোনার উপর মুদ্রার ব্যবহার কমে যায়, আর কড়ি হয়ে ওঠে জিনিস কেনাবেচার মাধ্যম। 3 নম্বর পয়েন্ট, শিল্প। শিল্পদ্রব্যের মধ্যে হস্তশিল্প ছিল উল্লেখযোগ্য। এছাড়াও শিল্পীরা বিভিন্ন নিগম ও গোষ্ঠীতে সংঘবদ্ধ ছিল। 4 নম্বর পয়েন্ট, অতিরিক্ত কর। 3 প্রকার প্রধান কর ছাড়াও প্রজাদের আরও কিছু অতিরিক্ত কর দিতে হতো। প্রজারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাজাকে কর দিত। গ্রামবাসীদের সমগ্র গ্রামের উপর কর দিতে হতো। হাট এবং খেয়াঘাটের উপরও কর আরোপিত হতো। উপসংহার, বাংলার অর্থনীতি কৃষির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ায় এই সময় বাংলার অর্থনৈতিক অবনমন ঘটে।